আমরা এখন কোনো বস্তুর গতি সরল দৈর্ঘ্য আমরা প্রুভ করব কিভাবে। কোনো বস্তুর গতি সরল দৈর্ঘ্য হবে কি না এটা আমরা কিভাবে বুঝবো। আমরা যদি দেখাতে পারি কোনো কণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু মাইনাস বিপরীতমুখী, তাহলেই আমরা বলবো কণার গতি সরল দৈর্ঘ্য। ফার্স্ট আমরা সরল দোলকের গতি, যে সরল দোল গতি এটা আমরা প্রমাণ করব। যদি সরল দোল গতি হয় তাহলে তার পর্যায়কাল থাকবে, সেটা কত সেটাও দেখব। ঠিক আছে, সবার আগে সরল দোলক কাকে বলে। একগাছা হালকা এবং অপ্রসার্য সুতা দ্বারা একটি ক্ষুদ্র ভারী বস্তুকে ঝুলিয়ে দিলে সরল দোলক তৈরি হয়। এটা সরল দোলকের সংজ্ঞা। সরল দোলক তাহলে আমরা লিখব এক গাছা হালকা ও অপ্রসার্য সুতা দ্বারা একটি ক্ষুদ্র ও ভারী বস্তুকে ঝুলিয়ে দিলে সরল দোলক তৈরি হয়। ব্যাস, তার মানে সরল দোলক, আমরা এটাকে সরল দোলক বলি। একটা হালকা সুতা দিয়ে অপ্রসার্য একটা ক্ষুদ্র ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম, এই বস্তুটার নাম হচ্ছে পিণ্ড। আর এই পিণ্ডের যে ঠিক ভারকেন্দ্র থেকে যে সুতার একদম যেখান থেকে ঝোলানো হয় সেই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। ধরো আমরা এল দিয়ে লিখলাম, ভারকেন্দ্র থেকে বিলম্ব বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে আমরা কার্যকর দৈর্ঘ্য বলি। আচ্ছা, আমরা এখন দেখাবো, প্রমাণ করব সরল দোলকের গতি, এটা দোলকের সরল দোল গতি পর্যায়ের, দোল গতি পর্যায়ের সরল দোলকের গতি সরল দোল গতি। সরল দোলক ওই যে ওটা সরল দোলক, ওর গতি যে সরল দোল গতি হবে এটা আমরা তো জানি না। আমরা দেখি আগে তার গতি সরল দোল গতি হয় কিনা। পর্যায়ের, এটা আমরা প্রুভ করব, সরল দোলকের গতি সরল দোল গতি পর্যায়ের। দেখো, এটা প্রুভ করতে গেলে আমি এখানে একটা ছবি আঁকি। ধরো একটা সরল দোলক, এখানে ওজন নিচের দিকে, এখানে সুতার টান নাম দিলাম আর, এই কোণটা থিটা ধরো, এখানে ওজনের একটা উপাংশ, একটা এদিকে থাকবে স্পর্শক বরাবর, আরেকটা এদিকে থাকবে, ওজনের দুটো উপাংশ। দেখো, যদি ওইটা থিটা হয় এই কোণটাও থিটা হবে, তাহলে এইটা হবে mg sin থিটা, এটা mg cos থিটা, এই যে এই উপাংশটা mg cos থিটা। আচ্ছা, জায়গাটা শর্ট হয়ে গেছে। mg cos থিটা কিন্তু এই উপাংশটা, হ্যাঁ আমি এখানে জায়গায় পাচ্ছি না, যাও ওটা mg cos থিটা। এখানে দেখো বেশি সাইড হয়ে গেল তো, যে পিণ্ডের উপর প্রত্যানয়নকারী বল যেটা সেটা mg sin থিটা। পিণ্ডের ভর আমরা ধরে নিচ্ছি m, কার্যকর দৈর্ঘ্য ধরো বড় হাতের এল, কোন মুহূর্তে পিণ্ডটি থিটা কোণে অবস্থিত। এক্ষেত্রে mg এর একটি উপাংশ কে, সেটা mg cos থিটা, এটা ব্র্যাকেটে রাখলাম। সুতার টান দ্বারা প্রশমিত হয়, সুতার টান দ্বারা প্রশমিত হয় দাঁড়িয়ে। অপর উপাংশ mg sin থিটা, অপর উপাংশ mg sin থিটা প্রত্যানয়নকারী বল হিসাবে কাজ করে। প্রত্যানয়ন মানে ফিরিয়ে নিয়ে আসে, প্রত্যানয়নকারী বল হিসাবে কাজ করে। সুতরাং F is equal to
মাইনাস mg সাইন থিটা, মাইনাস দেওয়ার কারণ বিপরীত দিকে। সুতরাং ত্বরণ a ইজ ইকুয়াল টু বলকে ভর দিয়ে ভাগ, মানে মাইনাস দেখো জি সাইন থিটা আসবে। আচ্ছা, এখন থিটা খুব ক্ষুদ্র হলে, থিটা যদি ক্ষুদ্র হয়, তোমরা হয়তো জানো সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, আর থিটা মানে হচ্ছে কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। চাপ হচ্ছে এক্স, ব্যাসার্ধ হচ্ছে এখানে সুতার দৈর্ঘ্য এল, এক্স বাই এল, এক্স বাই এল। আচ্ছা, এখানে কিন্তু সুতার টান, এটা সুতার টান কোথায়? সুতার টান দ্বারা, তো যে টানকে আমি আর দিয়ে প্রকাশ করছি, কারণ টানকে মানুষের টি দেয় ঠিকই, কিন্তু আমরা টি ইউজ করছি এখানে পর্যায়কাল হিসাবে বারবার, বড় হাতের টি, এই জন্য টানকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে সাইন থিটা, থিটা মানে এক্স বাই এল। আসো এতে, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটার জায়গায় থিটা আর এক্স বাই এল। সুতরাং এ ইজ ইকুয়াল টু, সুতরাং এ ইজ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটার জায়গায় থিটা আর থিটার জায়গায় এক্স বাই এল। দেখো আমাদের এ, সুতরাং এ ভ্যারিস মাইনাস এক্স, দেখলে পারলে? যখনই সরণ ত্বরণ সমানুপাতিক তখনই আমি বলবো সরল দোলক। সুতরাং সরল দোলকের গতি, দোলকের গতি সরল দোল গতি পর্যায়ের, সরল দোল গতি পর্যায়ের। এইবার এই গতির পর্যায়কাল, পর্যায়কাল নির্ণয়। আচ্ছা দেখো, সরল দোলকের ক্ষেত্রে আমরা পেলাম a ইজ ইকুয়াল টু মাইনাস জি এক্স বাই এল। আমরা জানি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যে কোনো সরল দোলক গতির ক্ষেত্রে। তাহলে এই যে এই সমীকরণটাকে, 1 নম্বর সমীকরণকে এর সঙ্গে তুলনা করো, আমরা জানি যেটা। সুতরাং 1 নং, এটা 2 নম্বর দিয়ে দিলাম, 1 ও 2 তুলনা করে পাই, কি পাই? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল। দেখো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল, और ওমেগা ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার জি বাই এল। এবার টাইম পিরিয়ড টি 2 পাই বাই ওমেগা, মানে 2 পাই বাই ওমেগা মানে হচ্ছে, বাই ওমেগা মানে হচ্ছে এল বাই জি। তার মানে টি ইজ ইকুয়াল টু 2, এটা কিন্তু গুণ ভেবো না 2 পাই আবার রুটের ভেতরে, এটা কিন্তু 2 পাই। হ্যাঁ, তার টি এর ভ্যালু পাচ্ছি আমরা 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো সরল দোলকের এটা দোলনকালের সূত্র, 2 পাই রুট ওভার এল বাই জি। একটা বিষয়, সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। তার মানে আমি সমতল জায়গা থেকে যদি পাহাড়ের শীর্ষে নিয়ে যাই, জি ওখানে কম হবে, সেই জন্য পর্যায়কাল বেশি হবে। দেখো উল্টো সম্পর্ক আছে, যেখানে জি এর মান 0 পৃথিবীর কেন্দ্রে, ফ্রি ফলিং বডি, তারপরে কৃত্রিম উপগ্রহে, ওখানে পর্যায়কাল অসীম, জি এর মান 0। আমরা এখন দেখাবো ভারযুক্ত স্প্রিং এর গতি। নম্বর 2, ভারযুক্ত স্প্রিং এর গতি। দেখো ভারযুক্ত স্প্রিং যদি, এটা কি? আচ্ছা, ভারযুক্ত স্প্রিং 2 রকম হয় আবার। একটা অনুভূমিক তল হয়, ধরো একটা বস্তু ব্লক আর কি, এর সঙ্গে একটা স্প্রিং এইভাবে লাগানো আছে। এই অবস্থায় স্প্রিংটা টান টান করাও নেই, কম্প্রেস করাও নেই, তার মানে এটা তার ন্যাচারাল লেন্থ, স্বাভাবিক দৈর্ঘ্য। এবার আমি বাইরের থেকে বল প্রয়োগ করব স্প্রিংটার উপরে। বাইরের থেকে বল প্রয়োগ করে স্প্রিংটাকে, মানে ব্লকটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাব। স্প্রিংটা হলো কি, এবার এইবার মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এখানে আসলো,
এইখানে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো এইখান থেকে এইটুকু, সেটা হচ্ছে এক্স। তাহলে এইখানে এক্সটার্নাল ফোর্স থাকবে এফ এক্সটার্নাল, আর এইদিকে থাকবে স্প্রিং ফোর্স। এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হলো, তার ন্যাচারাল যে লেন্থ তার থেকে এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হলো। আচ্ছা, এইখানে এক্সটার্নাল বল আপাতত আমি দিলাম, দিয়ে টানলাম, বাইরে থেকে তো বল দিতে হবে টানার জন্য, এবার টেনে ছেড়ে দিতে হবে, তাহলে এক্সটার্নাল বল থাকলো না, তাহলে কোন বলটা থাকলো? রিস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্স, প্রত্যানয়নকারী বল থাকলো। তাহলে ব্লকটাকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তারপরে এটা দুলতে থাকবে, দুলতে থাকবে কিনা সেটা আমরা দেখবো অবশ্য। স্প্রিং এর বল ধ্রুবক কে, এক্স দৈর্ঘ্য বৃদ্ধির ফলে প্রত্যানয়নকারী বল যেটা হয় সেটা হচ্ছে এফ, এটা হচ্ছে স্প্রিং বল এফ এস, আর সেটা তোমরা সবাই জানো মাইনাস কে এক্স, স্প্রিং বল মাইনাস কে ইন্টু এক্স। সুতরাং ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে মাইনাস কে এক্স বাই এম। দেখো আবারও এ ভ্যারিস মাইনাস এক্স। সুতরাং ভারযুক্ত স্প্রিং এর গতি সরল দোলগতি পর্যায়ের। তাহলে হলো সরল দোলগতি পর্যায়ের প্রুফ করলাম আমরা। এবার পর্যায়কাল আবারও আমরা তুলনা করব কার সঙ্গে? এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর সঙ্গে। কোন এ? এই এ, দুটো এ তুলনা করো, তুলনা করে পাই কার সঙ্গে তুলনা করে লিখলাম না, দেখো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এটা হচ্ছে ভারযুক্ত স্প্রিং এর পর্যায়কাল। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই পর্যায়কাল কখনোই জি এর উপর নির্ভর করে না। ভারযুক্ত স্প্রিং এর পর্যায়কাল জি এর উপর নির্ভর করে না, তার মানে জি এর কোনো এফেক্টই নাই, জি এর কোনো অভিকর্ষের কোনো প্রভাব নাই। তার মানে একটা স্প্রিংকে যদি তুমি, ভারযুক্ত স্প্রিং যদি তুমি চাঁদে নিয়ে যাও, পৃথিবীতে যা দোলনকাল হবে ওখানে দোলনকাল সেমই হবে, কারণ জি এর উপর নির্ভরই করে না। তুমি কৃত্রিম উপগ্রহে নিয়ে যাও, সেখানেও দোলনকাল সেমই হবে। সমীকরণটার মধ্যে জি নেই মানে জি এর উপর নির্ভরশীল না। এমনকি স্প্রিংকে তুমি যদি যেভাবে নাও, দেখো উদাহরণ দিচ্ছি, তুমি যদি উলম্ব ভাবে নাও, এখানে যে ভার নাও এম ভর, এরও দোলনকাল এটাই, এটাকে টেনে ছেড়ে দিলাম, এরকম দুলতে থাকবে, তারও দোলনকাল এটা। আচ্ছা, তুমি যদি মনে করো একটা নততলের উপর একটা স্প্রিং, ভারযুক্ত স্প্রিং, এটাকেও টেনে ছেড়ে দিলাম, এটাও দুলতে থাকবে নততলের উপরে এরকম, তারও দোলনকাল এটাই। লিফটের মধ্যে ভারযুক্ত স্প্রিং নিয়ে আমরা চলতে শুরু করলাম, দোলনকাল সেম, কোনো চেঞ্জ হবে না, ইম্পর্টেন্ট কথা। কিন্তু সরল দোলক যদি লিফটের মধ্যে থাকে, ত্বরণ সহ গতিশীল লিফট, সেই ক্ষেত্রে কিন্তু জি আছে ওখানে, এফেক্টিভ জিটা হবে সেই ক্ষেত্রে। উপরে উঠলে জি প্লাস ত্বরণ, নিচে নামলে জি মাইনাস ত্বরণ, ওইভাবে হবে। কিন্তু ভারযুক্ত স্প্রিং এর ক্ষেত্রে দোলনকাল কোনো চেঞ্জ নাই, জি এর উপর নির্ভরশীল নাই। তবে ভারযুক্ত স্প্রিং এর গতিও সরল দোলগতি। দেখো জি এর কোনো প্রভাব নেই, আমি কথাটা লিখে দিই তাহলে মনে পড়বে, জি এর কোনো প্রভাব নেই। আচ্ছা, এইরকম আমরা কটা করলাম? দুইটা। সরল দোলক করলাম একটা, আর একটা করলাম ভারযুক্ত স্প্রিং। আরো তো হতে পারে, পৃথিবীর ব্যাস বরাবর কোনো সুড়ঙ্গের মধ্য দিয়ে কোনো বস্তুর গতি সরল দোলগতি হয়, এটা না হয় প্রুফ করে দিচ্ছি। বিভিন্ন হয়, বিভিন্ন অনেক প্রশ্ন আছে। একটা ভাসমান দণ্ড, উলম্ব হয়ে ভাসমান দণ্ড, ধরো জলের মধ্যে ভাসছে একটা দণ্ড, অর্ধেকটা ডুবে আছে, অর্ধেকটা মনে করো ভাসছে, এটা জল, এভাবে একটা দণ্ড আছে, চাপ দিয়ে ছেড়ে দাও, ওটা নাও করবে উপর নিচ, করবে না? মাছ ধরার ফলতা তো চেনই, ফলতা বলে না, উপর নিচ ওঠানামা করে, ঠিক ওইরকম সরল দোলগতি আন্দোলিত হবে, এর গতিও সরল দোলগতি হয়। ঠিক একই রকম ভাবে প্রমাণ করতে পারি এর গতি সরল দোলগতি হয়। তারপরে ইউ আকৃতির নল
বা ভি আকৃতির নল, এর মধ্যে যদি আমি তরল নিই, ধরো এখানে আমি তরল নিলাম, এখানে তরল আছে, এবার আমরা করলাম কি, একটা মুখে ফু দিলাম, একটু ফু দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এটা নিচে নামবে, ধরো মুখে ফু দেওয়া হলো, এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, তারপরে ছেড়ে দাও, এটা কি হবে, সরল দোলকে আন্দোলিত হবে। এর গতিও সরল দোলগতি পর্যায়ের হয়। এরকম অনেক আছে। এখানে কিছু আবদ্ধ গ্যাস একটা পিস্টন দ্বারা আবদ্ধ, একটা চোঙের মধ্যে পিস্টন লাগানো আছে ঘর্ষণবিহীন ভাবে, পিস্টনটাকে চাপ দিয়ে ছেড়ে দাও, পিস্টনটা ওটা উড়নে চড়ানো করতে হবে, করবে। এই ক্ষেত্রে এর গতি সরল দোলগতি পর্যায়ের। তাহলে দেখো, সব ক্ষেত্রে যদি প্রমাণ করতে দেয়, দেখাও এর গতি সরল দোলগতি, কি করবা? আমাদের কাজই হচ্ছে ফার্স্ট বল বের করা, বলের পরে ত্বরণ বের করা, দেখাও ত্বরণ সমানুপাতিক -x, তাহলেই সরল দোলগতি। আর যখনই তুমি এ এর সঙ্গে এক্স এর সম্পর্ক পেয়ে যাবে, তখন তুমি পর্যায়গুলো পেয়ে যাবে। বুঝতে পারছো? আর আরেকটা উদাহরণ তোমাদের বললাম, পৃথিবীটা মনে করো, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কাটা হলো, এরকম এই মাথার থেকে ওই মাথা, মানে ইন্ডিয়ার উপরে সুড়ঙ্গ কাটা হলো একটা, একদম ওদিকে মনে করে আমেরিকা দিয়ে বেরিয়ে গেছে। এবার একটা বস্তুকে এখানে ছেড়ে দেওয়া হলো, অবশ্যই কাল্পনিক, এটা কখনোই বাস্তবে সম্ভব না। একটা বস্তুকে ছেড়ে দিলাম, এটা সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। বুঝতে পারছো? উপর নিচ ওঠানামা করতে থাকবে, কারণ এখানে প্রত্যানয়নকারী বল, অভিকর্ষণ বলটাই, পৃথিবীর যে টান, সেটা প্রত্যানয়নকারী বল। এই টানের জন্য বস্তু এদিকে আসবে, আবার এই কেন্দ্রবিন্দু ছাড়িয়ে আবার দিকে চলে আসবে, আবার তো টানবে। সবসময় বল মধ্যের দিকে, সবসময় বল যখন মধ্যের দিকে হবে, তার গতি সরল দোলগতি হবে। তাই এর গতি ও সরল দোলগতি হয়। এখন তোমরা কোনটা প্রমাণ করতে চাও? সব তো করবো না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরল দোলকের গতি। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ভারযুক্ত স্প্রিং। তৃতীয় ইম্পর্টেন্ট এই টানেলের মধ্যে হতে পারে। চতুর্থ এটা হতে পারে, পঞ্চম এটা হতে পারে, ষষ্ঠ এটা হতে পারে। যদি র্যাঙ্ক তুমি করতে চাও, মানে পরীক্ষায় আসার র্যাঙ্ক কোনটা আসতে পারে, তার সাধারণত সরল দোলকটাই বেশি আসে। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর ঘর্ষণবিহীন সুড়ঙ্গের মধ্যে কোনো বস্তুর গতি, ইন্ডিয়া টু আমেরিকা, ঠিক আছে। দেখো এর গতির পর্যায়কাল কথা হবে, সেটাও সুন্দর একটা রাশি আসে। তাহলে যাচ্ছি পরের পেজে। পৃথিবীর ব্যাস বরাবর ঘর্ষণবিহীন সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি, এটা আমার হেডিং। তাহলে আমরা প্রথমে একটা পৃথিবী আঁকি, এটা মনে করো পৃথিবী। এবার একটা সুড়ঙ্গ নিতে হবে, ধরো ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ নেওয়া হলো, এটা কেন্দ্র। কোন মুহূর্তে বস্তুটি এখানে আছে, এখানে, এবং পৃথিবীর কেন্দ্রের থেকে তখন তার দূরত্ব এক্স। এখানে প্রত্যানয়নকারী বল কি? এখানে প্রত্যানয়নকারী বল হচ্ছে, এই যে তুমি এক্স ব্যাসার্ধের একটা গোলক দেখতে পাচ্ছ, এই গোলক এই বস্তুর উপর বল ক্রিয়া করবে। বস্তু যদি ভর আমি বলি এম, এই যে এই ভেতরের যে গোলকটা বস্তুর উপর বল ক্রিয়া করে, বাইরের যে খোলকটা দেখতে পাচ্ছ, এই কিন্তু বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে না। এটা আমাদের নিউটনের শেল থিওরি বলে। এই বল অনুভব করবে কার দ্বারা? শুধুমাত্র ভেতরের যে গোলকটা আছে তার দ্বারা, বাইরের খোলক দ্বারা কোনো বল অনুভব করবে না। তাহলে বস্তুর উপর প্রত্যানয়নকারী বল, প্রত্যানয়নকারী কেন? বলটা তো কেন্দ্রের দিকে। তাহলে এম ভরের বস্তুর উপর প্রত্যানয়নকারী বল এফ ইজ ইকুয়াল টু মাইনাস জি, ওই যে স্মল এম মহাকর্ষ বল তো, ইন্টু এই যে ওই গোলকের ভর 4/3 পাই এক্স কিউব, আয়তন হলো গোলকের, ইন্টু ঘনত্ব। তাহলে জি কোন ফর্মুলা? মহাকর্ষ সূত্রের ফর্মুলা, জি m1m2/r²। আর মানে এখানে এক্স, এই দূরত্ব এক্স স্কোয়ার, মাইনাস 4/3 পাই জি এম এক্স রো, এক্স স্কোয়ারটার নিচের কেটে গেল। বল হলো, এবার ত্বরণ, তাহলে বলকে ভর দিয়ে ভাগ করো, স্মল এম দিয়ে ভাগ, বস্তুর ভর কত? স্মল এম, ভাগ করলে -4/3 পাই
জি রো ইন্টু এক্স। দেখো ত্বরণ সরণের সমানুপাতিক হয়ে গেল, সুতরাং এ ভ্যারিস মাইনাস এক্স। তাহলে বস্তুটির গতি সরল দৈর্ঘ্য, সুতরাং বস্তুটির গতি এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম। এবার তো পর্যায়কাল। পর্যায়কাল পর্যায়কাল দেখো, পর্যায়কাল মানে বড় হাতের টি। আমরা জানি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা স্কোয়ার মানে এই যে এখানে তাকাও, এই জিনিসটা। তাহলে ওমেগা স্কোয়ার তুলনা করে, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 4/3 পাই জি রো। এবার দেখো, পৃথিবীর গড় ঘনত্বের ফর্মুলা তোমাদের নিশ্চয়ই জানা আছে, এখন আর বলতে পারবে না আমি জানি। 3g/4 পাই বড় আর ইন্টু বড় জি। বড় আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, এটা বড় আর। দেখো ক্যাপিটাল জি কাটা, অনেক কিছু কাটবে, 3 কাটা, 4 পাইও কাটা, আরে জি বাই আর থাকে শুধু। তাহলে ওমেগা কত, রুট জি বাই আর। তাহলে টি কত, 2 পাই রুট ওভার আর বাই জি। এটা পর্যায়কাল। আচ্ছা, চেনা চেনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। এই ফর্মুলাটা কোথায় ছিল? মহাকর্ষ চ্যাপ্টারে পৃথিবীর খুব কাছাকাছি আবর্তনশীল উপগ্রহের পর্যায়কাল ছিল 84 মিনিট 40 সেকেন্ড, 84.6 মিনিট হয়। আর এর মান আর হচ্ছে 6400 কিমি। যদি বসাও জি এর ভ্যালু, যদি তুমি 10 বসাও, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বসাও নিয়ারলি, টি এর ভ্যালু কত পাবে? টি আমরা পাবো কিন্তু 84.6 মিনিট। একটু চিন্তা করো, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এই প্রান্তে গিয়ে মানে ইন্ডিয়ার থেকে আমেরিকায় গিয়ে আবার ইন্ডিয়া ফিরে আসতে তার টাইম লাগছে 84 মিনিট। যেতে কত টাইম লাগবে? 42 মিনিট। 42 মিনিটে ইন্ডিয়া থেকে আমেরিকা চলে যাওয়া যাবে। অবশ্যই যাওয়া যাবে, নিশ্চয়ই যাওয়া যাবে। ধরো একজনকে ছেড়ে দেওয়া হলো এখানে, 42 মিনিট পরে এখানে চলে যাবে, এখান থেকে কেউ তুলে নিতে হবে ওকে আবার, নাহলে তো আবার চলে আসবে। ওখানে একজন লোক থাকতে হবে, যেই এখানে গেলো খপত করে তুলে নিল। এটাই করতে হবে তাহলে। মোটামুটি 42 মিনিটে ইন্ডিয়া থেকে আমেরিকা। হ্যাঁ, তাও কোনো খরচ লাগবে না, বিনা খরচে হয়ে যাবে, ঘর্ষণবিহীন যদি হয় আর কি। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা পৃথিবীর মধ্য দিয়ে একটা সুড়ঙ্গ কাটা হলে সেই সুড়ঙ্গের ঘর্ষণবিহীন সুড়ঙ্গ যদি থাকে তার মধ্য দিয়ে কোনো বস্তুর গতি সরল দৈর্ঘ্য পর্যায় হবে, এবং তার পর্যায়কালের সূত্রটি 2 পাই রুট ওভার আর বাই জি হবে। বুঝতে পারছো? এই